হ্যালো, মাইসেলফ প্রজ্ঞা বিশ্বাস। আমি আজকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নিয়ে আলোচনা করব। তো এই কমিশন নিয়ে আলোচনা করার পূর্বে আমরা জেনে নিই যে হিউম্যান রাইটস কী। হোয়াট আর দ্য হিউম্যান রাইটস? বলছে যে রাইটস রিলেটিং টু লাইফ, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ডিগনিটি অব দ্য ইন্ডিভিজুয়াল গ্যারান্টেড বাই দ্য কনস্টিটিউশন। প্রথমে এইটুকুনি বুঝে নিই। বলছে কি যে কিছু রাইট আছে যেগুলো মানুষের লাইফ, লিবার্টি, ইকুয়ালিটি এবং ডিগনিটি রিলেটেড হয়, ওকে, এবং যেইগুলো গ্যারান্টেড বাই দ্য কনস্টিটিউশনের দ্বারা গ্যারান্টেড হয়, অর এমবডিড ইন দ্য ইন্টারন্যাশনাল কোভেন্যান্টস। এবার ইন্টারন্যাশনাল কোভেন্যান্টটা কি, এটা একটু দেখে নিই। ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট হচ্ছে কোভেন্যান্ট অন দ্য সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, এবং কোভেন্যান্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস। ঠিক আছে, তাহলে ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট অ্যান্ড ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইট, এই দুটো হচ্ছে ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট। Okay, and these two were adopted by General Assembly of United Nation. তাহলে ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি দ্বারা স্বীকৃত এই দুটো ইন্টারন্যাশনাল রাইট কত সালে অ্যাডপ্টেড হয়েছিল? এগুলো হয়েছিল কত সালে? 1966-এ। ওকে, তাহলে এবার কি বলছে এখানটা আরেকবার দেখে নিই যে ইন্টারন্যাশনাল কোভেন্যান্টে এমবডিড মানে ওই দুটো ক্ষেত্রে, মানে একটা সিভিল এবং পলিটিক্যাল রাইটে এবং ইকোনমিক, সোশ্যাল এবং কালচারাল রাইটের মধ্যে যেই টপিকসগুলো রয়েছে সেইগুলোতে, অ্যান্ড এনফোর্সেবল বাই দ্য কোর্ট ইন ইন্ডিয়া, অবশ্যইভাবে এনফোর্সড থাকতে হবে বাই দ্য কোর্ট অফ ইন্ডিয়া, সেই রাইটগুলো হচ্ছে গিয়ে হিউম্যান রাইটের অন্তর্ভুক্ত হবে। সেই রাইটগুলো সিম্পলভাবে হিউম্যান রাইটের অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, এবং এইটা হচ্ছে গিয়ে ইউনাইটেড নেশন স্বীকৃত একটা ডেফিনেশন। এটা ইউনাইটেড নেশন কিন্তু এই ডেফিনেশনটাকে স্বীকৃতি দিয়েছে। দ্যাট মিন্স রাইটস রিলেটিং টু লাইফ, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল গ্যারান্টেড বাই দ্য কনস্টিটিউশন অর এমবডিড ইন দ্য ইন্টারন্যাশনাল কোভেন্যান্টস অ্যান্ড এনফোর্সেবল বাই দ্য কোর্ট in India, that is called human rights. Okay, next is, এবার আমরা দেখব যে হোয়াট ইজ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কি, এটা এবার আমরা দেখে নিই। বলছে যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এস্টাবলিশড হয়েছিল 1993-তে। 1993-তে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এস্টাবলিশড হয়েছিল। এটা কী ছিল? প্যারিস প্রিন্সিপাল অফ হিউম্যান রাইটসের মানে মেনলি বেস করে এস্টাবলিশ ছিল। এছাড়া এটা ছিল একটা ইন্ডিপেন্ডেন্ট স্ট্যাটুটরি বডি। দিস ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্ট্যাটুটরি বডি। তার মানে কি, যে এই ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন, এটা কিন্তু কনস্টিটিউশনে কোনো উল্লেখ নেই, কনস্টিটিউশনে এর কোনো উল্লেখ নেই। ঠিক আছে, কনস্টিটিউশনে এটা লেখা নেই বলে এটা একটা নন কনস্টিটিউশনাল বডি। যেহেতু কনস্টিটিউশনে এর কোনো উল্লেখ নেই, সেই জন্য এটা একটা নন কনস্টিটিউশনাল বডি। ঠিক আছে, এবার এখানে বলছে একটা স্ট্যাটুটরি বডি। ঠিক আছে, স্ট্যাটুটরি বডিটা কি? স্ট্যাটুটরি বডি হচ্ছে যে নন কনস্টিটিউশনাল যে বডিগুলো রয়েছে তার মধ্যে দুটো ভাগ আছে। একটা কি আছে? একটা আছে স্ট্যাটুটরি, আর একটা আছে নন স্ট্যাটুটরি।
তা স্ট্যাটুটরি বডি হচ্ছে যেইটা যে বডিজগুলো কোনো অ্যাক্ট পাশ করে তৈরি করা হয়েছে, যে সমস্ত কমিশনগুলো কোনো অ্যাক্ট পাশ করে তৈরি করা হয়েছে সেগুলোকে বলা হয় স্ট্যাটুটরি বডি, এবং যেই কমিশনগুলো কোনো অ্যাক্ট না পাশ করে অনলি রেজলিউশন পাশ করে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে নন স্ট্যাটুটরি বডি, যেটা আমরা নীতি আয়োগের ক্ষেত্রে দেখেছি। নীতি আয়োগ ইজ আ নন স্ট্যাটুটরি বডি, কিন্তু এই ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন হচ্ছে একটা স্ট্যাটুটরি বডি। অলরাইট, নেক্সট ইজ এটা ইন্ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে কি, এটা ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু তার মানে কি এটা গভর্নমেন্ট ইনস্টিটিউশন হয়েও নিজে ইন্ডিপেন্ডেন্টভাবে এটা নিজের কাজ করে। এবার এটার কাজ কি তাহলে? এটার কাজ হচ্ছে মেইনলি ওয়াচডগ হিসেবে কাজ করা। কিসের? অফ হিউম্যান রাইটস। ওয়াচডগ অফ হিউম্যান রাইটস হিসেবে কাজ করা। দ্যাট মিনস এটার মানে হচ্ছে যে মানে হিউম্যান রাইট কোনো জায়গায় ভায়োলেশন হচ্ছে কি না, হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে কি না সেই বিষয় এটা নজর রাখে। তার মানে কি, যে হিউম্যান রাইট বলতে আমরা আগে যেটা দেখেছি যে আমাদের কতগুলো ব্যাপার আছে, যেটা হচ্ছে লাইফ, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ডিগনিটি। এই যে সেক্টরগুলো আমাদের কোনোভাবে মানে ভায়োলেট হচ্ছে কি না সেই দিকে কিন্তু নজর রাখে হচ্ছে এই এনএইচআরসি। ঠিক আছে, তার মানে কি হচ্ছে যে এই এনএইচআরসি একটা ওয়াচডগ হিসাবে কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি। কেননা হিউম্যান রাইট যখন কোনোভাবে ভায়োলেশন ঘটে তখন কিন্তু এটার মূল কাজ হচ্ছে এটা সেই ইস্যুটাকে হাইলাইট করে, করে তোলে। এবং কেন হাইলাইট করে? কেননা এই ইস্যুগুলোকে লোকের সামনে তুলে ধরে, এটা জনসমক্ষে তুলে ধরার জন্য ব্যাপারটাকে হাইলাইট করে। অলরাইট, আচ্ছা, এটা হিউম্যান রাইটের পাশাপাশি কিন্তু এটা হিউম্যান ডিগনিটি নিয়েও কথা বলে। মানে এমন নয় যে এটা শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটস নিয়েই কথা বলবে, এটা ফান্ডামেন্টাল রাইটস ছাড়া ডিগনিটি নিয়েও কিন্তু কথা বলে। ঠিক আছে, আর একটা জিনিস যেটা হচ্ছে যে এইটা এস্টাবলিশড হয়েছিল একটা অ্যাক্টের মাধ্যমে, আমরা বলেছি সেই অ্যাক্টটার নাম হচ্ছে প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট অফ 1993-তে। 1993-তে যেই একটা প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট নামে একটা অ্যাক্ট এসেছিল, যেই অ্যাক্টের মাধ্যমে এটা কিন্তু এস্টাবলিশড হয়েছিল। ঠিক আছে, এবং পরবর্তীকালে এই অ্যাক্টটা 2006 সালে অ্যামেন্ডমেন্ট করা হয় এবং এটার মধ্যে অনেক কিছু পরিবর্তন আনা হয়। নেক্সট আমরা দেখব এর কিছু অবজেক্টিভ হচ্ছে টু স্ট্রেংথেন দ্য institutional arrangements through which human right issues could be addressed the entirety in a focused manner। তার মানে কি, যে কিছু ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট এটা তৈরি করতে চেষ্টা করে, যার ফলে কি হয় যে হিউম্যান রাইটস যে ইস্যুসগুলো রয়েছে সেই ইস্যুসগুলোকে আরও ভালোভাবে ফোকাস করার জন্য, আরও খুব কি বলবো, পুরোটা খুব সুন্দরভাবে ফোকাস করার জন্য আর কি কিছু ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট তৈরি করে এবং সেগুলোকে শক্তিশালী করার চেষ্টা করে। নেক্সট ইজ টু লুক ইনটু অ্যালিগেশনস এক্সেস ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্টস কমিটমেন্ট টু প্রটেক্ট হিউম্যান রাইট। তার মানে কি, যে এই যে আমরা দেখলাম যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আছে আর হচ্ছে আমাদের ডিগনিটি যেটা রয়েছে এই দুটো কিন্তু রক্ষা করার দায়িত্ব হচ্ছে এনএইচআরসি কী করে, আমরা মেনলি পড়েছি যে এনএইচআরসি কী করে, মেনলি হচ্ছে কি ওয়াচডগ হিসাবে কাজ করে ব্যাপারটাকে হাইলাইট করে তোলে। এবার এই যে হাইলাইট করে তোলে এবং গভর্নমেন্টও কী হচ্ছে, গভর্নমেন্টের ক্ষেত্রে এটা বলছে যে গভর্নমেন্টের তো দায়িত্ব ফান্ডামেন্টাল রাইটসকে সুরক্ষিত রাখা, তো সেক্ষেত্রে আইন, আদালত, পুলিশ যারা আছে সব তারা তাদের কাজ করে, কিন্তু এই বডি ইন্ডিপেন্ডেন্টলি গভর্নমেন্টের পাশাপাশি কাজ করে চলে। ঠিক আছে, কিন্তু গভর্নমেন্টের কাজের দিকে কিন্তু বিশেষ নজর রাখে না, কিন্তু গভর্নমেন্টকে এটা ক্রিটিসাইজ করে কেন না, গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করে কেন, যে বিভিন্ন ক্ষেত্রে সাপোজ গভর্নমেন্ট কোনো কাজে সমর্থ হচ্ছে না, কোনো
জনসাধারণের কাজে গভর্নমেন্ট সেই লেভেলের কাজ করতে পারছে না, তখন এটা গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করে এবং ফোর্স করে, এবং কি করে, ফোর্স করে টু ওয়ার্ক, ফোর্স টু ওয়ার্ক প্রপার, ফোর্স টু প্রপার ওয়ে, বেটার সে প্রপার ওয়ে, ঠিক আছে, ফোর্স টু ওয়ার্ক প্রপার ওয়ে, মানে এই মানে তাকে ফোর্স করে, তার ক্রিটিসাইজ করে, তাকে ভালোভাবে কাজ করতে কিনা এক প্রকার বাধ্য করে। কেননা মানে প্রত্যেকটা বিষয় নিয়ে যখন একটা কেউ প্রশ্ন করবে, আমরা এটা জানি যে মানে একটা স্ট্রং অপোনেন্ট যদি হয়, একটা স্ট্রং অপোনেন্ট পার্টি যদি হয়, তাহলে একটা খুব ভালো গভর্নমেন্ট তৈরি হতে পারে। কেননা গভর্নমেন্টের যে কোনো কাজে কিন্তু তাদের নজর থাকে, কথায় কথায় কিন্তু তাদেরকে ওয়াচ করতে থাকে। তো সেক্ষেত্রে এটা সেই ওয়াচডগের কাজ করে যে গভর্নমেন্টের যে কোনো পদক্ষেপে আর কি কিন্তু প্রশ্ন করার এটা অধিকার রাখে, ঠিক আছে। না, নেক্সট ইজ টু কমপ্লিমেন্ট অ্যান্ড স্ট্রেংথেন দ্য এফোর্টস দ্যাট হ্যাভ অলরেডি বিন মেড ইন ডাইরেকশন। নেক্সট আমরা দেখে নেব যে এর কম্পোজিশন। তাহলে এই যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনটা নিয়ে আমরা পড়ছি, তাহলে এটা কম্পোজিশন মানে এই কমিশনে কারা কারা থাকেন। এই কমিশনে প্রথমে থাকেন একজন চেয়ারপারসন। সেই চেয়ারপারসনের দুটো যোগ্যতা আছে, যে দুটো যোগ্যতার মধ্যে মানে এই দুটো মানে পদের মধ্যে যে কোনো একজন এই চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হতে পারেন। সেটা হচ্ছেন রিটায়ার্ড চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তিনি চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হতে পারেন, অথবা জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট, তিনিও কিন্তু চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হতে পারেন। এছাড়া 5 জন মেম্বার থাকে এই কমিশনে, 5 জন মেম্বার থাকে। তো 5 জন মেম্বারের মধ্যে একজন সার্ভিং জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট হতে পারেন, অথবা রিটায়ার্ড জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট হতে পারেন। তাহলে সুপ্রিম কোর্টকে যখন আমরা ক্ষমতা দিচ্ছি, তখন সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে হয় সার্ভিং জাজ থাকবেন, না হলে রিটায়ার্ড জাজ থাকবেন। এবার এইটা সেম জিনিসটা আমি আবার হাইকোর্টের ক্ষেত্রে দেখব। হাইকোর্টে চিফ জাস্টিস থাকবেন, হাইকোর্টের চিফ জাস্টিস হয় সার্ভিং থাকবেন, না হলে রিটায়ার্ড থাকবেন। এছাড়া অন্য 3 জন মেম্বার থাকবেন, তাহলে 5 জন মেম্বার হয়ে গেল। এবার এই অন্য 3 জন যে মেম্বার থাকবেন, সেই 3 জন মেম্বারের মধ্যে একজন মেম্বার অবশ্যইভাবে কিন্তু ওমেন হতে হবে, একজন মেম্বার অবশ্যই কিন্তু ওমেন হতে হবে, মহিলা একজন মেম্বার হতে হবে। এবং এই 3 জন মেম্বার এনাদের তো জুডিশিয়াল এক্সপিরিয়েন্স অব নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স থাকছে, কিন্তু এই 3 জন মেম্বারকে অবশ্যইভাবে নলেজ থাকতে হবে এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে। কিসের? হিউম্যান রাইটসের ওপর। কিসের থাকতে হবে? হিউম্যান রাইটসের, মানে হিউম্যান রাইটস নিয়ে কাজ করার জন্য প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এবং নলেজ থাকাটা কিন্তু জরুরি এই 3 জন মেম্বারের ক্ষেত্রে, ঠিক আছে, যাদের মধ্যে একজন কিন্তু মহিলা মেম্বার। এছাড়াও কিছু এক্স অফিসিও মেম্বার থাকে, এখানে কিছু এক্স অফিসিও মেম্বার থাকে। এক্স অফিসিও মেম্বার হিসাবে কারা নিযুক্ত হন? চেয়ারপারসন অফ ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস, চেয়ারপারসন অফ ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, চেয়ারপারসন অফ ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস, চেয়ারপারসন অফ ন্যাশনাল কমিশন ফর ওমেন, ন্যাশনাল কমিশন ফর বিসিস এর চেয়ারপারসন, ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের চেয়ারপারসন, এবং চিফ কমিশনার অফ পারসন উইথ ডিসএবিলিটিস। অলরাইট, এনারা কিন্তু এক্স অফিসিও মেম্বার হিসাবে এরা নিযুক্ত হন। এইবার আমরা একটা জিনিস জানবো যে এই চেয়ারপারসন এবং মেম্বাররা কিন্তু অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। এই চেয়ারপারসন এবং মেম্বাররা কি হয়? অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। কিভাবে করে? বাই দ্য রেকমেন্ডেশন অফ আ 6 মেম্বার কমিটি। 6 মেম্বার একটা কমিটির মাধ্যমে এই মেম্বারদের এবং এক্স অফিসিও চেয়ারম্যানদের প্রেসিডেন্ট কিন্তু নিযুক্ত করেন। তো এবার এই 6 মেম্বার কমিটিতে কারা থাকেন? এই 6 মেম্বার কমিটিতে থাকেন পিএম অ্যাজ ইটস হেড, এটা প্রধানমন্ত্রী হিসেবে পিএম থাকেন। নেক্সট থাকেন হচ্ছে স্পিকার, মানে হেড হিসাবে পিএম থাকেন, এবং নেক্সট হচ্ছে স্পিকার থাকেন লোকসভার, তারপরে থাকেন ডেপুটি চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, তারপরে থাকেন লিডার অফ দ্য অপোজিশন অফ বোথ হাউসেস, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে সেন্ট্রাল হোম মিনিস্টার। এই 6 জনের যে কাউন্সিলটা, মানে কিছু রেকমেন্ড করে প্রেসিডেন্টকে, যার মাধ্যমে সেই রেকমেন্ডেশনের ওপর বেস করে কিন্তু প্রেসিডেন্ট ওই মেম্বারদের
এবং এক্স অফিসিও মেম্বার এবং এক্স অফিসিও অফিসার এবং মেম্বারদের কিন্তু নিযুক্ত করেন। নেক্সট আমরা দেখব যে টেনিওরটা। তা এই কমিশন কত বছরের জন্য নিযুক্ত হয়? এই কমিশন নিযুক্ত হয় হচ্ছে গিয়ে হাইয়েস্ট 3 বছরের জন্য। এটা আগে ছিল হচ্ছে 5 বছরের টার্ম ছিল, 5 ইয়ার টার্ম ছিল। এই 5 ইয়ার্সটাকে পরবর্তীকালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 3 বছর করা হয়। এই 3 বছরের জন্য ওনারা নিযুক্ত হন, অথবা তারা হার্ডলি 70 বছর অবধি কিন্তু নিযুক্ত থাকতে পারেন। তারা নিজেদের 70 বছর বয়স অবধি কিন্তু নিযুক্ত থাকতে পারেন। তাই যেটা আগে হয় তার যদি 3 বছরের কার্যকাল কমপ্লিট হয়ে গেল তাহলে সে সেইবারের মতন রিটায়ার হয়ে যাবেন, অথবা তার 70 বছর কমপ্লিট হয়ে গেল তবুও সে রিটায়ার হয়ে যাবেন, যেটা আগে আসে। এরপর কি বলছে? এরপর বলছে যে এই মেম্বাররা কিন্তু এলিজিবল ফর রিঅ্যাপয়েন্টমেন্ট। এবার এই জায়গাটা একটুখানি বুঝতে হবে। একবার রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পর, মানে 3 বছরের ধরুন টেনিয়ারটা কমপ্লিট হয়ে গেল, তো 3 বছরের টেনিয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু তারা রিইলেক্টেড হতে পারে, মানে ইলেক্টেড নয়, অ্যাপয়েন্টেড, রিঅ্যাপয়েন্টেড তারা হতে পারে। কিন্তু তারা একবার এখানে অ্যাপয়েন্টেড হওয়ার পরে আর কখনোই সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের কোনো পোস্ট বা কোনো অফিস হোল্ড করতে কিন্তু পারে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারা এই কমিশনের জন্য রিঅ্যাপয়েন্টেড হতে পারে, এলিজিবল, বাট কোনো অফিস বা কোনো পোস্ট অধিকার করার জন্য কিন্তু তারা এলিজিবল মোটেই নয়। ওকে, নেক্সট ইজ প্রেসিডেন্ট কিন্তু তাদের রিমুভ করতে পারে। নাও দিস ইজ ইম্পর্টেন্ট যে প্রেসিডেন্ট কি হয়, প্রেসিডেন্ট এই চেয়ারপারসন অথবা এনি মেম্বারকে কিন্তু রিমুভ করার ক্ষমতা রাখে। ইনি অ্যাপয়েন্ট করেন, ইনি রিমুভ করবেন। তাহলে বলছে যে ইফ হি অ্যাডজাজ অ্যান ইনসলভেন্ট, if he engaged during his term of office, if he unfit to continue office, and if he convicted or sentenced to imprisonment of the office। তার মানে কি এই সমস্ত সেক্টরগুলো, মানে এই সমস্ত সার্কামস্টেন্সে কিন্তু প্রেসিডেন্ট এনাদের রিমুভ করার ক্ষমতা রাখেন। যা স্বাভাবিকভাবেই যদি কেউ মানে যে কাজের সময় যদি অন্য কাজে ব্যস্ত থাকে, অথবা কেউ যদি আনফিট থাকে, বা কেউ যদি কনভিক্টেড হয়, বা সে যদি ইনসলভেন্ট মানে জাজিংটা ঠিকঠাক করতে পারছে না, সেক্ষেত্রে তাদের তো রেখে কোনো কাজ নেই, সো তাদের রিমুভ করা যেতে পারে বাই দ্য প্রেসিডেন্ট। এবার এটার কিছু ফাংশনস দেখতে হবে। তো ফাংশনস পড়ার আগে আমি মেনলি একটা কথা বলবো যে এইটা একটা জিনিস ওভারঅল মাথায় রাখতে হবে যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কিন্তু মেনলি মৌলিক অধিকার এবং ডিগনিটি রক্ষা করার কিন্তু কাজ করে থাকে। তো এখানে কিছু ফাংশনস বলছে, সেটা বলছে যে এনএইচআরসি ইনভেস্টিগেট গ্রিভেন্সেস রিডিং দ্য ভায়োলেশন হিউম্যান রাইট আইদার সুও মোটো অর আফটার রিসিভিং আ পেটিশন। মানে এনএইচআরসি কি হয়, ইনভেস্টিগেট শুরু করে, এই যে ভায়োলেশনটা সম্বন্ধে জানার পর ইনভেস্টিগেট শুরু করে। সে একাই করতে পারে, অথবা সে কোনো একটা পেটিশন পাওয়ার পরে কিন্তু সেই কাজ শুরু করতে পারে, সে তার মতন সে কাজ করতে পারে। ইট হ্যাজ পাওয়ার অফ আ সিভিল কোর্ট অ্যান্ড ক্যান গ্র্যান্ট ইন্টিম রিলিফ। Next is, it has the power interface any judicial proceeding involving any allegation of the violation of human rights. It also has the authority to recommend payment of compensation of damage। হ্যাঁ, এই জায়গাটা মনে রাখতে হবে যে রেকমেন্ড কেন? রেকমেন্ড কারণ হচ্ছে যে এই কমিশনের কিন্তু কোনো রিলিফ বা কোনো ফান্ড দেওয়ার কোনো কিন্তু অধিকার নেই, মানে অধিকার ইন দ্য সেন্স কোনো ফান্ড দেওয়ার কিন্তু কোনো মানে রাইট নেই, ঠিক আছে? তো রাইট নেই কেন? তারা শুধুমাত্র রেকমেন্ড করতে পারে। দিস ইজ বেসিক্যালি রেকমেন্ডেটরি বডি। ওকে, আচ্ছা, তারপরে কি বলছে যে ইট ক্যান রিকমেন্ড to both central and state government to take suitable steps prevent the violation of human rights. It submits annual report to the President of India, who cause it to laid before each house of the parliament. Next হচ্ছে NHRC undertakes promoted research in the field of human rights, and it can visit jail or other institution to control state government to see living condition inmates to make recommendation thereon. Okay, functions গুলো বোঝা গেল। Next is working of the commission.
কমিশনের কাজটা একটু দেখে নিতে হবে। একই রকম আমি যেখানে যাই বলি না কেন, মেন কাজ কিন্তু ওই একটাই। তো এটার হেডকোয়ার্টার হচ্ছে দিল্লিতে। ইট হ্যাজ অল দ্য পাওয়ার অফ দ্য সিভিল কোর্টস, ইটস প্রসিডিং হ্যাভ জুডিশিয়াল ক্যারেক্টার, হলো মে কল ফর ইনফরমেশন অর রিপোর্ট ফ্রম দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, হ্যাজ ইটস ওন নিউক্লিয়াস ইনভেস্টিগেটিং স্টাফ। আমরা বলেছি কিন্তু এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, সেই জন্য তার একটা নির্দিষ্ট একটা আলাদা ইনভেস্টিগেশন স্টাফ থাকবে, ঠিক আছে। এমপাওয়ার টু ইউটিলাইজ সার্ভিসেস অফ এনি অফিসার সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট, এফেক্টিভ কোঅপারেশন উইথ এনজিও অ্যান্ড নট এমপাওয়ার টু ইনকোয়ারি আফটার 1 ইয়ার। মানে এটা কিন্তু যা ইনকোয়ারি করবে সেটা 1 বছরের মধ্যে। সাপোজ এই কমিশন যদি এনকোয়ারি করা শুরু করে 1 জানুয়ারি অফ একটা বছর, যে কোনো একটা বছর, তো সে কিন্তু অবশ্যই 31 ডিসেম্বর তকই কিন্তু এই ইনকোয়ারিটা করতে পারবে, তার বেশি কিন্তু আবার 1 জানুয়ারি থেকে করতে পারবে না, ঠিক আছে। নেক্সট ইজ রোল অফ দ্য কমিশন। এবার কিছু রোল দেখতে হবে, যে মেনলি হচ্ছে রেকমেন্ডেটরি ইন নেচার। আমি বলেইছি যে এটা শুধুমাত্র রেকমেন্ড করতে পারে, এটা কিন্তু এর বেশি কিছু করার কোনো ক্ষমতা নেই। নো পাওয়ার টু পানিশ ভায়োলেটর অফ দ্য হিউম্যান রাইটস। তার মানে আমরা দেখেছি যে কোনো হিউম্যান রাইটস ভায়োলেট করছে এমন কোনো ব্যক্তিকে কিন্তু এটা পানিশ করতে পারে না, এটা শুধুমাত্র রেকমেন্ড করতে পারে। আচ্ছা, নট অ্যাওয়ার্ড এনি রিলিফ ইনক্লুডিং মনিটারি রিলিফ, কোনো রকমভাবে রিলিফ অথবা অ্যাওয়ার্ড সে দিতে পারে না। আর ইটস রেকমেন্ডেশন ইজ নট বাইন্ডিং টু দ্য গভর্নমেন্ট, এবং এটার যে রেকমেন্ডেশন গভর্নমেন্টকে নিতেই হবে, তার জন্য কিন্তু গভর্নমেন্ট বাধ্য নয়। গভর্নমেন্ট নিতেও পারে, নাও নিতে পারে, তাতে কোনো ব্যাপার নেই। আর এবার কিছু মেজর ইনিশিয়েটিভ দেখতে হবে, যে মেজর ইনিশিয়েটিভগুলো হচ্ছে যে এই কমিশন কিছু মেজর ইনিশিয়েটিভ নিয়েছে, সেগুলো হচ্ছে সিভিল লিবার্টিস, অ্যাবলিশন বন্ডেড লেবার, গাইডলাইন টু চেক মিসইউজ পাওয়ার অফ দ্য অ্যারেস্ট বাই দ্য পুলিশ, setting up human rights cells, state and city police headquarters, steps to check custodial death, rape, torture. তারপরে হচ্ছে ডিসকাশন অন দ্য অ্যাডাপশন রিফিউজি ল অফ দ্য কান্ট্রি, রিফিউজি ল এনেছিল, ঠিক আছে। ভিজিট জেলস, মেন্টাল হসপিটালস, সিমিলার আদার ইনস্টিটিউশন, ফাংশনিং গভর্নমেন্ট, প্রোটেক্টিং হোম ফর ওমেন। তাহলে এইগুলো হচ্ছে কি মেজর ইনিশিয়েটিভ অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, তাই বলার ছিল। থ্যাংক ইউ ফর লিসনিং।